সো এটা টেন্স এর সেকেন্ড পার্ট, এবং এই ক্লাসটিতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নিয়েও কথা বলবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, চলমান। এখন এই কন্টিনিউয়াস টেন্স আমাদের কয় প্রকারের আছে? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তিনটারই কন্টিনিউয়াস আছে: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো এই যে তিনটা কন্টিনিউয়াস টেন্স, এটার ডেফিনিশনটাও আমরা সবাই জানি, এবং ইনডিফিনিট টেন্সের থেকেও এগুলো তুলনামূলক সহজ হয়। স্ট্রাকচার বলেন, ডেফিনিশন বলেন, দেখলে চেনা যায় এগুলোকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি, যে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এরকম বোঝালে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর, এটা পার্সন ভেদে হয়ে থাকে। আই হলে অ্যাম হয়, সেকেন্ড পার্সন বা এটাকে কি বলে, প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে আর বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি হয়। এগুলো আপনারা সবাই জানেন। দেখেন, যারা মোটামুটি ইংরেজি শিখতে চায় ছোটবেলা থেকেই যারা শেখার চেষ্টা করি, টেন্স হচ্ছে একটা কম্পালসারি টপিক, তাই না? এটা না শিখে ইংরেজি ভাষা শেখা যায় না, এটা শেখে সবাই, এ সবার জানা এগুলো মোটামুটি। তো তারপরে আমি ডিটেলসে কথা বলবো, আর আমি মেইনলি সেই জায়গাটাতে ফোকাস দিব যেটা আপনারা জানেন না, যে জায়গাটা নিয়ে আপনারা বিভিন্নভাবে প্রবলেম ফেস করছেন। তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট ফ্রম হিয়ার। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি? কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরকম বোঝালে কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের শেষে ইতেসি, ইতেসো, ইতেসে, সি, স, সে এরকম থাকে। সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে অ্যাম, ইজ, আর বসবে, এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি হয়। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, আমার গত দিন মনে হয় নতুন দুইটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, জয়েন করছে। আচ্ছা দেখেন, বোঝার চেষ্টা করেন। এই স্ট্রাকচার এটা আপনারা সবাই জানেন। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তাহলে ইংলিশে আমি কিভাবে বলতে পারি এটা? আই এম টেকিং ইউর ক্লাস, রাইট? আই এম টেকিং ইউর ক্লাস। আপনারা ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। একজন ভাত খাচ্ছে, কি বলতে পারেন? হি ইজ ইটিং রাইস। একজন বই পড়ছে, শি ইজ রিডিং বুক। একজন গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সো রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, কেউ কোনো কাজ করতেছে, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এইখানে দেখেন একটা নোট লেখা আছে, এবং এই নোটে বলছে যে ফিল, এইখানে কিছু ভার্ব, এই যে এই ওয়ার্ড গুলো হচ্ছে ভার্ব। সো ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্স বা বাক্যে থাকে, তখন সেগুলোর সঙ্গে কখনোই আইএনজি হয় না, অর্থাৎ এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এর কারণটা হচ্ছে আমাদের এই ভার্ব দুই ভাবে গঠিত হয়। উম, একটাকে বলা হয় স্টেটিভ ভার্ব, আর একটাকে বলা হয় ডাইনামিক ভার্ব, যেটা চলনশীল। যে ভার্বের কাজটা দেখা যায়, কেউ করতেছে, কেউ যাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ পড়তেছে, কেউ লিখতেছে, এটা অবজার্ভ করা যাচ্ছে, দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে অ্যাকশনটা হচ্ছে সেগুলোর সঙ্গে আইএনজি হয়। বাট এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এই ওয়ার্ডে কোনো অ্যাকশন হয় না। এই ওয়ার্ড কোনো অ্যাকশন দেয় না, অর্থাৎ কাজ করা বোঝায় না, কোনো কাজ দেখা যায় না। আমি যদি এখন আপনাকে বলি আমি তোমাকে অনুভব করছি, আই এম ফিলিং ইউ, আপনি কি দেখতে পারছেন আমি আপনাকে কিভাবে ফিল করছি? নাও। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি যদি বলি আই অ্যাম লাভিং ইউ, ভালোবাসিতেছি, আমি যে এখনই বাসিতেছি, একটু ভালোবাসা কি দেখা যায়? লাভ,
দ্যাট ইজ নট ডাইনামিক, ইট ইজ স্টেটিভ। ফিল স্টেটিভ অর্থাৎ কাজটা, আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি। আমি পানি পান করতেছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, গলা দিয়ে ঢক 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 করে পানি খাচ্ছি আমি, এটা দেখা যাচ্ছে, কাজ চলতেছে, দ্যাট ইজ ডাইনামিক। কিন্তু কি বললাম, স্টেটিভ ভার্ব কোনটা? যে ভার্বের কাজটা দেখা যায় না। সেই ভার্বগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কখনো ইনডিফিনিট টেন্সে, সরি কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এর মানে কি, বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও মানে কি? মানেটা হচ্ছে, আপনি আপনার এক ফ্রেন্ডের সঙ্গে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গাছের ডালে সুন্দর একটা টিয়া পাখি বসে আছে। আপনার ফ্রেন্ডকে ডেকে বলছেন যে দেখো খুব সুন্দর একটা পাখি বসে আছে, ইটস আ ভেরি বিউটিফুল প্যারট। সো আমি একটা পাখি দেখছি, আমি একটা পাখি দেখিতেছি বা দেখছি, আই এম সিং এ বার্ড, রাইট? আই এম সিং এ বার্ড। বাট আপনার এখানে বলতে হবে আই সি এ বার্ড। কারণ আপনি আপনার জায়গায় আছেন, আপনার চোখ আপনার জায়গায় আছে, পাখি পাখির জায়গায় আছে, গাছের ডালে আছে। আপনি চোখ নিয়ে দৌড়াচ্ছেন না, কোনো কাজ করতেছেন না, স্থির অবস্থায় একটা জায়গায় দাঁড়ায় আছেন, কোনো অ্যাকশন এখানে হচ্ছে না। বাংলায় কথাটা বলছেন কন্টিনিউয়াস টেন্সে, যে আমি পাখি দেখিতেছি বা দেখছি, দেখতেছি। বাট ইংলিশে এটা কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না, এটা ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। স্পোকেনে অনেকে ব্যবহার করে এগুলো, স্পোকেন ইংলিশ অতটা গ্রামার ফলো করে না, কারণ এটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, একজনকে আরেকজন আপনার কথা বা ভাষা বোঝাতে পারলে হচ্ছে। বাট ফর্মাল রাইটিং এ, ইংলিশে যখন আপনি রিটেন ইংলিশ সলভ করবেন, কোনো কিছু লিখবেন ফ্রি হ্যান্ডে, কোনো কিছু ট্রান্সলেট করবেন, গ্রামার মেনটেন করতে হলে এই বিষয়গুলোকে মেনটেন করতে হয়। অর্থাৎ এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি ইউজ করা যায় না, বসানো যায় না। বাংলায় কন্টিনিউয়াস টেন্স প্রকাশ পেলেও ইংলিশে হবে না। কেউ কি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন আমি কি বললাম? কেউ কি বুঝতে পারছেন? ভার্বগুলো জোরে বলেন, জোর কথা বলেন, ভার্বগুলোর পরে কি বললেন? কি যেন একজন বলছেন ভার্বগুলোর পরে আইএনজি দিবেন নাকি? অ্যাকচুয়ালি স্যার আমি বলছিলাম মানে এই ভারতটা ইউজ করার পরে যদি সাত আর একটা বার ইউজ করতে চাই তাহলে তো ওটার সাথে আইনি হবে। হ্যাঁ, সেটা তো কোনো মেইন ভার্ব না, এটা তো আমি আগেও বলছি, সেটা তো নন ফাইনাইট ভার্ব, সেটা অন্য কোনো পার্ট অফ স্পিচ হিসাবে বসছে। ভার্ব সাবজেক্টের পরে থাকে অলওয়েজ, সাবজেক্টের পরে আর যে ওয়ার্ড থাকবে তা কোনো ভার্ব না। চেহারা ভার্বের মতো হলেও ওটা কোনো ভার্ব না, অন্য কোনো পার্ট অফ স্পিচ হিসাবে সেটা যায়, নাউন বা অ্যাডজেক্টিভ এগুলো। তাহলে দেখেন, আমরা যদি একটু কন্টিনিউয়াস টেন্সের এই জায়গাটাতে আসি, here you can see সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন কেউ বলবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, উই, হি, সি, দে, এগুলো। এরপরে ওই যে বললাম, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, যার ডেফিনেশনটা কি, যে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মানে কি, অতীতে কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ হচ্ছিল। মনে করেন এখন কেউ আপনাকে কল দিচ্ছে, আপনি আমার ক্লাস করছেন, আপনি তার কলটা ধরতে পারছেন না, এখন ক্লাসটা শেষ হয়ে গেল, ক্লাসটা শেষ হয়ে গেল, তো তখন আপনি তাকে বলছেন যে তুমি যখন কল দিয়েছিলে আমি ক্লাস করছিলাম, মানে ক্লাস করিতেছিলাম, করতেছিলাম। তাহলে এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়েন ইউ কল্ড মি আই ওয়াজ ডুইং ক্লাস। তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝায়। ফিউচার কন্টিনিউয়াস উইল বি, শ্যাল বি বা উইল বি,
বাট শ্যালটাকে কিন্তু আই এবং উই ছাড়া অন্য কোনো সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায় না, কিন্তু উইলকে যে কোনো সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায়। এজন্য বলছিলাম যে শ্যালকে স্কিপ করে উইলের ব্যবহার করবেন সব জায়গায়, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ, মানে চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল, মানে গান গাচ্ছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকিতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতে থাকবে। তাহলে জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করেন যে তিনটা কন্টিনিউয়াস টেন্স মূলত কি। স্ট্রাকচার, অর্থাৎ বাংলা কোনো বাক্য দেখলে আমি যেন বুঝতে পারি যে এটা এই টেন্স। এই আইডেন্টিফাইটা আমরা অনেকে স্ট্রাকচার জানি, বাট প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি না ঠিক কোন টেন্সের ভিতরে এই কথাটা, এই বাংলা কথা আমি ভাবছি এটা ঠিক কোন টেন্সের ভিতরে যেতে পারে। আমরা এই জায়গাটাতেই কনফিউশন ফেস করি, যার ফলে আমরা কথা বলতে পারি না, একটা বাক্যকে ট্রান্সলেট করতে পারি না, কনভার্ট করতে পারি না বাংলা থেকে ইংলিশে। তাহলে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। এইখানে যদি একটু ফলো করেন আপনারা দেখতে পারবেন। দেখেন সাবজেক্ট এবং অবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন না, সাবজেক্ট সাবজেক্টের মতো থাকে, অবজেক্ট অবজেক্টের মতো থাকে। আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, পরিবর্তনগুলো কিভাবে হয়? ভার্বের পরিবর্তনের মাধ্যমে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু এই সময়ের পরিবর্তন হয়। টেন্সের স্ট্রাকচার মানে কি? টেন্সের স্ট্রাকচারটা মানে হচ্ছে এই ভার্বের ফর্মের পরিবর্তন, এই ছাড়া কিন্তু আর কিছুই না। তাহলে দেখেন, আই এম সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি গান গাইতেছিলাম। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি গান গাইতে থাকবো। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতেছিল। হি উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে। ভালোভাবে একটু ফোকাস করেন। এরপর দেখেন স্টেপ টু, না না বোধকের জন্য অক্সিলারি ভার্বের সাথে আহ নট বসাতে হবে। যেমন আই এম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না। আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছিলাম না। আই ওন্ট বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতেছো না। ইউ ওন্ট বি ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাতে থাকবে না। শি ইজেন্ট জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে না। শি অজেন্ট জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করিতেছিল না। শি ওন্ট বি জয়নিং দ্য পার্টি, সে জয়েন করতে থাকবে না। মানে নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করা খুবই সহজ। আমার এই যে মেইন যে বাক্যগুলো থাকে, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, এই যে টেবলটা আপনারা এখানে দেখলেন, এইখানে এই যে অক্সিলারি ভার্ব, জাস্ট এর সাথে নট বসালেই একটা বাক্য নেগেটিভ হয়ে যায়, আর কিছুই না। আর এই অক্সিলারি ভার্বই আবার যখন আপনি সাবজেক্টের আগে আনবেন, ইন্টারোগেটিভ বাক্য হয়ে যায়। যেমন দেখেন, আর ইউ রিডিং বুক, তুমি কি বই পড়ছো? ওয়ার ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়িতেছিলে? উইল ইউ বি রিডিং আ বুক, আমরা অনেকে উইল বি ইউ বলে ফেলি, বাট বিটা সাবজেক্টের পরে থাকবে এখানে, জাস্ট উইলটাই আগে আসবে। সো উইল ইউ বি রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে? ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে?
অজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছিল? উইল হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে? আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাইতেছো? ওয়ার ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাচ্ছিলে বা চালাইতেছিলে? উইল ইউ বি ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাতে থাকবে? বাক্যগুলো কিভাবে হয় জাস্ট একটু দেখে নেন, এছাড়া আর কিছুই না। এরপর দেখেন, এখানে ওই ওই চারটাই দেওয়া আছে। এবার ইভেন কিভাবে এটাকে ডাবল ইউজ করা যায় এটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে অক্সিলারি ভার্বের আগেই আপনি যখন ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করবেন, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এই বাক্যগুলো একটু ফলো করেন। এই জায়গাটাতে বলছে যে হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। হি ইজন্ট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না। ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে? ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। সে কি বাজারে যাচ্ছে না? হি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। হি ওন্ট বি মানে উইল নট বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে না। উইল হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে? ওন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না। আবার ওই যে বললাম, যেমন আমি যদি জাস্ট এতটুকু বলি আর ইউ প্লেইং ক্রিকেট, এটাকে বলে ইয়েস নো কোশ্চেন। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। এর উত্তরটা আপনি বলতে পারেন ইয়েস আর নো। বাট ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, দ্যাট ইজ কল্ড ইনফরমেটিভ কোশ্চেন, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে হলো। সো ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কেন ক্রিকেট খেলছো? ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলছিলে? হোয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে? হোয়াই হি ইজ হবে না, এটা একটু ভুল আছে। হোয়াই ইজ হি গোয়িং টু মার্কেট, অর্থাৎ সে কেন বাজারে যাচ্ছে? হোয়ার আর দে সিঙ্গিং আ সং, তারা কোথায় গান গাইতেছে? ওয়ার ইউ ড্রাইভিং আ কার, কেন তুমি গাড়ি চালাইতেছিলে বা চালাচ্ছিলে? এবার দেখেন পারফেক্ট টেন্স, বোঝার চেষ্টা করবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। হ্যাঁ, দেখেন, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি ইয়াছো ইয়াছে থাকে, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ ডান, আমি কাজটা করেছি। ইউ হ্যাভ ডান, তুমি করেছো। দেখেন, হি হ্যাজ ডান, সে করেছে। মানে এখানে পার্থক্যটা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আগে ডেফিনিশনটা বোঝেন। প্রেজেন্ট, আমাদের যে তিনটা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটা পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সব থেকে বেশি হয়। পাস্ট এবং পাস্ট এবং ফিউচার পারফেক্টের ব্যবহার কম হয়। তো প্রেজেন্ট পারফেক্টের ডেফিনিশনটা এখানে এরকম যে একটা কাজ শেষ হয়ে গেছে, তার ফলটা এখনো থেকে গেছে, তার একটা রেশ এখনো, একটা রিয়েকশন এখনো থেকে গেছে। অর্থাৎ আপনি এখন ক্লাস করছেন, আপনি কি বলছেন? আই এম ডুইং ইয়োর ক্লাস। আমি কি বললাম যে আপনাকে একজন কল করলো, আপনি কলটা ধরলেন না। আপনি তাকে বললেন যে তুমি যখন কল করেছিলে, হোয়েন ইউ কল্ড মি, আই ওয়াজ ডুইং ক্লাস, আমি ক্লাস করিতেছিলাম। তো এটা কোন টেন্স বলছিলাম যেন? পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু আপনি যদি এইভাবে একটা কথা বলেন, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কম্পেয়ার করতে হবে। আপনি যদি এইভাবে একটা কথা বলেন যে আহ, আমি এইমাত্র ক্লাসটা শেষ করলাম, মানে আমার ক্লাসটা এইমাত্র শেষ হয়েছে, বা আমি এইমাত্র ক্লাসটা শেষ করেছি, আমি একটু পর তোমাকে কল করব। আই উইল কল ইউ লেটার, আমি এইমাত্র ক্লাসটা শেষ করেছি। I have just finished the class. I have finished the class just now. I have finished the class just now. So, have plus V3, ক্লাস হয়ে গেছে, কাজ শেষ, বাট তার একটা রিয়েকশন, তার একটা রেশ এখনো থেকে গেছে। মানে খুব বেশিক্ষণ আগে কাজটা হয়নি। অর্থাৎ করেছি, গিয়েছি, ঠেকেছি, দিয়েছি, নিয়েছি, এসেছি, পড়েছি, সে এসেছে, নিয়েছে, দিয়েছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে। দে হ্যাভ স্পোকেন ইংলিশ, তারা ইংরেজি বলেছে। শি হ্যাজ ড্রন আ পিকচার, তারা একটা ছবি এঁকেছে। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্রাশ বা সংঘর্ষ হয়। পাস্ট
ইনডিফিনিট টেন্সে অতীতে। পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজটা শেষ হয়ে গেছে, তার ফল বা রিয়েকশনটা এখনো থাকে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা, তার ফল বা রিয়েকশন থাকে না, বাংলা ক্রিয়াপদের ল বা লাম থাকে। এবং তার স্ট্রাকচারটাও তো ভিন্ন, V2 সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যেমন আমি ক্লাস করেছিলাম, আই ডিড দ্য ক্লাস। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। সো দ্যাট ইজ কল্ড পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ একটু সমস্যা হয়, তো সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, ও আর এই প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তো বললাম, হ্যাভ হ্যাজ প্লাস V3। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। আমরা যদি এখানে ওই টেবিলের ভিতরে আসি, দেখেন ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে উইল হ্যাভ প্লাস V3, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3। এই V3 বুঝতে হবে কিন্তু আগে। V1 কি, প্রেজেন্ট ফর্ম। V2 কি, পাস্ট ফর্ম। V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলোকে কি বলা হয়? কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের রূপ, ভার্বের ফর্ম, ভার্বের ধরন। প্রত্যেকটা ভার্ব, এই ডান কার থেকে আসে? ডু ডিড ডান, প্লে প্লেড প্লেড, ওয়াস ওয়াস ওয়াস, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, বাই বট বট, সেল সোল্ড সোল্ড, সিং স্যাং সাং। অর্থাৎ এই যে ফর্ম যদি আমি না জানি, টেন্সের স্ট্রাকচার শিখে কোনো লাভ হবে না, যেটা আমি আপনাদেরকে বলছি। কারণ কি, আমার এক একটা টেন্সের স্ট্রাকচারটা মূলত কি, টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচার, এক এক ধরনের ভার্ব বসে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, রূপের পরিবর্তন হয়। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। উই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলে থাকবো। হি যদি হয় তাহলে হ্যাজ হবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে অনেক আগে হয়ে গেছে, তখনই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। বাট পাস্ট পারফেক্ট টেন্সের যে অ্যান্সারটা, সে যে ডেফিনেশনটা আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের কথা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। এর ব্যবহার তখনই হয় যখন অতীতের দুটো কাজকে একসঙ্গে বর্ণনা করা হয়। এমন কোনো ঘটনা যেখানে আলাদা দুটো সাবজেক্ট এবং ভার্ব আছে, দুটো আলাদা ক্লজ। যেটা বেশি আগে ঘটে সেইটা পাস্ট পারফেক্ট, এবং যেটা একটু পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওই হ্যাড প্লাস V3 যেটা, ওইটা পাস্ট পারফেক্ট। ডক্টর কেম, কামের পাস্ট কেম, ওইটা পাস্ট ইনডিফিনিট। আর এই জায়গাটাতে আমি যেটা বলছি, যেমন যখন আমি যদি এই এই বাক্যটা আমি আপনাকে বলি যে উই হ্যাড প্লেড ক্রিকেট, বাংলা কি, আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি হ্যাড বাদ দেন তো, হ্যাড বাদ দিয়েও যদি বলেন উই প্লেড ক্রিকেট, বাংলা কি, আমরা ক্রিকেট খেলেছিলাম, তাহলে উই প্লেড ক্রিকেট কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট। উই হ্যাড প্লেড ক্রিকেট পাস্ট পারফেক্ট। তো যে কথাটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করতে পারছি, এবং যা তার বাংলা অর্থ যেটা দিচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আই মিন এই হ্যাড বসালেও সেম অর্থটাই দিচ্ছে, তো পাস্ট পারফেক্ট টেন্স শেখার দরকার কি? এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স এইভাবে ব্যবহার করা হয় না। পাস্ট পারফেক্ট টেন্স মূলত ওই যে যেটা বললাম, অতীতের দুটো কাজ থাকে, যেটা বেশি আগে ঘটে, যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলেই ব্যবহার হয়। ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ কেউ নির্দিষ্ট একটা সময় করে থাকবে বা করে ফেলবে, এইটাকেই মূলত ফিউচার পারফেক্ট টেন্স বলে। ভবিষ্যতে, হ্যাঁ। কেউ কোনো একটা কাজ করে থাকবে। করে থাকবে বলতে এখানে আরো কিছু বিষয় আছে, এখানে মিক্সড একটা বিষয়, মিশ্র একটা প্রতিক্রিয়া আসে। যেমন আহ ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। কেমন জানেন? তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে। এই যে কথাটা, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, ইংলিশটা কেমন? ইউ উইল হ্যাভ ওয়াজ দ্য নেম, ইউ উইল হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। ইউ উইল হ্যাভ
হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। অর্থাৎ এই যে কথাটা, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে। ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম বোঝাতে এইটার ব্যবহার হয়ে থাকে। এরপরে আমি যদি আরেকটা কথা বলি, এই ফিউচার পারফেক্ট টেন্সটা মূলত কেমন। আমার ভাই আগামী মাসে বিদেশ থেকে দেশে এসে থাকবে। মাই ব্রাদার উইল হ্যাভ কাম টু হোম, উইল হ্যাভ কাম হোম ফ্রম অ্যাব্রোড ইন নেক্সট মান্থ। মাই ব্রাদার উইল হ্যাভ কাম হোম ফ্রম অ্যাব্রোড নেক্সট মান্থ। অর্থাৎ ওই সার্টেন একটা টাইমের ভিতর কোন একটা কাজ হয়ে থাকবে, এইটাকেই ফিউচার পারফেক্ট টেন্স বলে। আমি যদি সবগুলো টেন্স একটু একসঙ্গে কম্পেয়ার করে দেখাই আপনাদের, তাহলে এটা আপনাদেরকে বুঝতে আরো বেশি সহজ হবে। জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে, বিষয়টা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ভালোভাবে একটু বুঝবেন, হ্যাঁ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার পারফেক্টলি। ওকে। যে কোনো একটা সার্টেইন ভার্ব নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, হি ড্রাইভস এ কার। এই বাক্যটার অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি যে হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল। হি ওয়াজ ড্রাইভিং। আমি যদি বলি হি, কথাটা বুঝবেন, হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। তাহলে তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, লেখা শেষ। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি এগুলোর বাংলা সহ দিয়ে দিব আপনাদের। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন, এটা এটা এই সেন্টেন্সটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে চলমান, বাট দীর্ঘ সময় ধরে চলমান। অর্থাৎ অনেকটা টাইম নিয়ে, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম এখানে মেনশন করা হয়। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। সকাল থেকে গাড়ি চালাচ্ছে। মনে করেন এখন সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে একটা মানুষ গাড়ি চালাচ্ছে। তো আমি এটা বললাম, হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 আওয়ার্স। সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছিল। অর্থাৎ সিন্স এবং ফরের ব্যবহার হয় এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার তো উইল হ্যাভ। তো যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, সময়ের শুরু থেকে, এরকম বোঝালে সিন্স। যদি পিরিয়ড অফ টাইম বোঝায় অর্থাৎ ধরে, তাহলে ফর। ঠিক আছে। হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, উইল হ্যাভ ড্রিভেন এ কার সিন্স মর্নিং। সে সকাল থেকে গাড়ি চালাতে থাকবে। তো এই হচ্ছে আমার 12টা টেন্সের স্ট্রাকচার। আবারও বলছি, হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাইতেছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রিভেন এ কার
সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাতে থাকবে। অর্থাৎ সরি, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার, গাড়ি চালাইতেছে সকাল থেকে। হ্যাড বিন চালাইতেছিল, কাজটা শেষ। লং টাইম ধরে কোনো একটা কাজ হচ্ছিল। আমি এই প্রতিষ্ঠানে 5 বছর ধরে চাকরি করছিলাম, করিতেছিলাম। আই হ্যাড বিন ডুইং জব ইন দিস কোম্পানি, ইন দিস ইনস্টিটিউশন ফর 5 ইয়ার্স। ওকে, সো হি উইল হ্যাভ বিন ড্রিভেন এ কার, অর্থাৎ ভবিষ্যতে আহ, কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে লং টাইম ধরে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। এখন যেটা গতকাল থেকে বলছিলাম, সেন্টেন্স বা বাক্য শুধু এইভাবে তৈরি করলে হবে না, আমাদের কিন্তু একটা বাক্যকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে করতে পারি? দেখেন, এই যে 12টা টেন্স যদি একটু ফোকাস করেন, এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, যেটা মেইন ভার্বের আগে বসে। দুটো টেন্সে নেই, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। আর 10টাতেই এই যে মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয় যেটাকে, সেখানে অক্সিলারি ভার্ব আছে। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। যেমন দেখেন, হি ড্রাইভস এ কার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ড্রোভ এ কার, এখানেও নেই। কিন্তু এর পরেরটাই দেখেন, ড্রাইভ আছে, বাট তার আগে আরেকটা ভার্ব আছে, উইল। তাহলে হি উইল ড্রাইভ এ কার, এই উইলটা কিন্তু আমার এখানে অক্সিলারি ভার্ব। এই ইজ ড্রাইভিং, এই ইজটা কিন্তু আমার অক্সিলারি ভার্ব। অসটা কিন্তু অক্সিলারি ভার্ব, উইল বিটা কিন্তু অক্সিলারি ভার্ব, হ্যাজটা কিন্তু অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখানে বাকি যতগুলো টেন্স আছে সবগুলোতেই অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে এই ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন এগুলোর পর। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে দ্যার ইজ নো অক্সিলারি, কোনো অক্সিলারি ভার্ব নেই। তো এই জায়গাটাতেই প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স বা বাক্যগুলোকে আমরা কি করব, মানে কি করব বলতে কি, এই অক্সিলারি ভার্ব আসে বা নেই এটা কেন বলছি? আমার নিয়ম হচ্ছে, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই দুইটা টেন্সে থাকে না। তো আমি তো আর হি ড্রাইভ নট নট এ কার বলবো না, বা হি ড্রোভ নট এ কার, অর্থাৎ মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। আমার অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে ওই দুইটাকেও নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে। তো এই জায়গাটাতে আমরা ডু, ডাজ, ডিড এর ব্যবহার করি। ইন দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উই ইউজ ডু, বাট ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ ডাজ। On the other hand, in the past indefinite tense, we use did as auxiliary verb for making negative and interrogative sentences. So when we use does or did, the main verb will be base form or root form from third person form or past form. অর্থাৎ বিষয়টা কি, যেমন ড্রাইভের সাথে একটা এস আছে, কেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস বলবে। সো হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি এটাকে নেগেটিভ করি, হি ডাজেন্ট, অর্থাৎ হি ডাজ নট, কি হবে? হি ডাজেন্ট ড্রাইভ আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, আকার, সে গাড়ি চালায় না। এটা নেগেটিভ। ইন্ট্রোগেটিভ, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়? নেগেটিভ ইন্ট্রোগেটিভ কি হবে? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এইবার এইবার আপনি কিন্তু ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে পারেন। যেমন আপনি এখানে বলতে পারেন যে হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, বাংলা কি, সে কেন গাড়ি চালায়? আপনি এখানে বলতে পারেন হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার, বাংলা কি, সে কোথায় গাড়ি চালায়? আপনি এখানে বলতে পারেন হাউ ডাজ হি ড্রাইভ আ কার, বাংলা কি, সে কিভাবে গাড়ি চালায়? আপনি এখানে বলতে পারেন হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়, বাংলা কি, কখন। তাহলে যে ধরনের ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করার প্রয়োজন হবে সিচুয়েশন অনুযায়ী সেটা আপনি করে কিন্তু এগুলোকে কোশ্চেন করতে পারবো। আমাদের কোশ্চেন করাটা খুবই ম্যান্ডেটরি, খুবই ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন করতে না পারলে কখনোই আমরা পারফেক্ট হতে পারবো না এই ল্যাঙ্গুয়েজে। সো হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না? হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় চালায় না? এইভাবে এখানে পাস্ট ফর্ম আছে, নেগেটিভের ক্ষেত্রে বা ইন্ট্রোগেটিভের পাস্ট টেন্সে আমরা ডিডের ব্যবহার করব। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ডাজের ব্যবহার মানে কি, ডু এর সাথে ইয়েসটা হয়ে যাচ্ছে। তো ডাজ ব্যবহার করলে কিন্তু ড্রাইভস থাকে না, দেখেন মেইন ভার্বটা কিন্তু ড্রাইভ বেস ফর্মে চলে আসে। সো হি ড্রোভ এ কার, হি ডিডেন্ট, ডিড নট, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। ডিড নট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালায়নি, তখন কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। এখন সে কখন গাড়ি চালিয়েছিল?
সে কোথায় গাড়ি চালিয়েছিল, এভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেন যে হোয়াই ডাজ হি ড্রাইভ, হোয়াই ডিড হি ড্রাইভ এ কার, সে কেন চালিয়েছিল, হোয়ার ডিড হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল, হাউ ডিড হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল, হোয়েন ডিড হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। এখানেও আপনি সেভাবে ইউজ করেন হোয়াই ডিডেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়নি, হোয়ার ডিডেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়নি। এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর দেখেন উইলের সাথে আপনি বসাতে পারেন। এটা আগে না, আগে আমরা একটু নেগেটিভ ইন্টারোগেটিভ করি এটা। কিভাবে করবো, যেহেতু এখানে মেইন সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা বাক্যে অক্সিলারি ভার্ব আছে এই জায়গাটাতে। তো এটা আমরা কিভাবে করতে পারি যে হি উইল নট, এটাকে কন্ট্রাডিক্টরি ফর্মে ওন্ট বলা যায়। হি উইল নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না, এই কথাটাকে আমরা হি ওন্ট ড্রাইভ আ কার বলতে পারি কিন্তু, হ্যাঁ। উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে, উইল হি ড্রাইভ আ কার, সে কি চালাবে না, তখন কি ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। ঠিক আছে। এবার হোয়াই উইল হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে, হোয়ার উইল হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালাবে, হাউ উইল হি ড্রাইভ এ কার, সে কিভাবে, সরি হয় মানে কেন, আচ্ছা হাউ মানে কিভাবে, হোয়েন উইল হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে, হয় ওয়ন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে। এটা আপনার ইচ্ছা মতো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এখানে অক্সিলারি আছে আর সবগুলোতেই আছে। তো ওইটার সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারিটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে নেগেটিভ কি, হি ইজন্ট মানে ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে না। ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে, সে কি গাড়ি চালাচ্ছে। নেগেটিভ ইন্টারোগেটিভটা কি, ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। এবার আমি যদি বলি যে হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে, হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে, হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে, হোয়েন ইজ হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে, হয় ইজন্ট হি ড্রাইভিং এ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। আবার এখানেও যদি আমি বলি যে হয় হয় হি ওয়াজ ড্রাইভিং এ কার, তাহলে হি ওয়াজন্ট ড্রাইভিং এ কার, হয় ওয়াজ হি ড্রাইভিং এ কার। সেইভাবে আপনারা ইচ্ছা মতো সেন্টেন্স তৈরি করতে পারবেন, যত খুশি তত। জাস্ট এই বিষয়গুলোকে একটু মেনটেন করতে হবে যে যে কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ, তার আগে ডাবল ইউএইচ ওয়ার্ড বসালে ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ। আর প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়, কারণ ওখানে অ্যাফার্মেটিভ বা মেইন বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা আবার মেইন ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করি। তো ওইখানে ডাজ এর ব্যবহার হয়, আর ডাজ ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে, ভি ওয়ানে চলে আসে, প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে। আর পাস্ট টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে অ্যাফার্মেটিভ বাক্যে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে ডিড এর ব্যবহার করবো, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। জাস্ট এতটুকু যদি একটু বুঝতে পারেন, আমরা নেক্সট ক্লাসে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বকে আরো ডিটেলসে দেখবো। বাট এই পর্যন্ত যতটুকু বললাম আপনারা কি একটু কনসেপ্ট পেয়েছেন, বুঝতে পেরেছেন কি কি বললাম, বোঝা জি যায়? আপনি